জানেন যে এই বছরের ফেব্রুয়ারিতে এই যে সমন্বয়ক নামের যে ডাকাতগুলো আছে, যে গুন্ডাগুলো আছে, কিংবা নিজেদেরকে বিপ্লবী বলে অভিহিত করেছে যে জুতা চোর, যে বদনা চোর, যে মাছ চোর, মুরগি চোর, এই চোরগুলো আছে এবং ডাকাতগুলো আছে, এবং একই সাথে সেনাবাহিনী তাদেরকে নানানভাবে, বা সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে যে নানানভাবে সংগঠিত করেছে, শক্তিশালী করেছে, সেটার প্রেক্ষিতে এই বছরের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক 32 নম্বর তথা বঙ্গবন্ধুর যেই বাড়িটি, সেটি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়। আপনারা সেটা অবগত আছেন, এবং গত বছরের 5ই অগস্ট সেটা পুড়িয়েও দেওয়া হয়, সে ব্যাপারেও আমরা সবাই জানি। তো এই ঘটনার সাথে আমার গতকালকের যেই ভিডিওটা বা আজকে যা বলবো সেটা কিছুটা রিলেটেড, আমি বলছি সে কথা। আপনারা জানেন যে ছাত্রলীগের পেজে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভাষণ দেবেন। এই ভাষণ দেবেন সেদিন, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি রাত 9টাতে ওনার ভাষণ দেওয়ার কথা। ওই ভাষণকে কেন্দ্র করে তখন ফ্রান্সের যেই আপনার রাজাকারের বাচ্চাটা আছে, রাজাকারের অ্যাপোলজিস্ট, পাকিস্তানি ঔরসজাত পিনাকি ভট্টাচার্য, সে, তারপরে হাবাদুল্লাহ, সার্জিস আলম এবং যত রকমের এই সমন্বয়ক নামক জামাত শিবিরের BCD টিম আছে, তারা ঘোষণা দেয় বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি তারা গুড়িয়ে দেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেজে বক্তৃতা করেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউলড টাইম ছিল রাত 9টা, 8টা বাজে বা 7:30 বাজেই তাদের তোড়জোড় শুরু হয়ে যায় এবং তারা ভাঙা শুরু করে। এবং এটার মধ্যে বিএনপির ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সেখানে সে পুরোপুরি সাহায্য করে। পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, বিশেষ করে যে এই গুন্ডা বাহিনীর অন্যতম ইনকিলাব মঞ্চের হাদি সেটি সবার সামনে প্রকাশ করে দেয় যে বিএনপির এখানে ভূমিকাটা কি ছিল। তো ওই রাতে এমন একটা অবস্থা তৈরি হয়, আমরা সবাই খুবই আবেগপ্রবণ হয়ে যাই এবং এটা আমাদের সবার কাছে খুবই অবিশ্বাস্য ঠেকে। এটি শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলেই না, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তি সংগ্রামের পেছনে সেই বহু আগের থেকে এই বাড়িটি স্মৃতি বিজড়িত। এটির সাথে শুধু বাংলাদেশের স্বাধীনতা এখান থেকে ঘোষণা করা, 6 দফা থেকে শুরু করে অসংখ্য আন্দোলন সংগ্রামের সূতিকাগার, এটা নস্যাৎ করবার একটা বলবো যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, যে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার পরিকল্পনা। বঙ্গবন্ধু কন্যার ভাষণ ঠেকাবার আসলে যে উদ্দেশ্য ছিল না, এটা অনেকেই বুঝতে পেরেছে, আমরা বারবার বলেছি। কিন্তু সে রাতে যখন আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই, আমার মনে আছে আমি তখন ইংল্যান্ডে তখন অনেক রাত্রে 2-3 বাজে, ভারতে সম্ভবত 6-7 বাজে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম এবং আমি টু বি অনেস্ট আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তার সাথে। একটা পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আপা, বা কোনোভাবে যদি সম্ভব হয় পশ্চিমাদের সাথে কথা বলা, এরা যা চায় তাও যদি আমরা মানে বলা যেতে পারে। সোজা কথা হচ্ছে যে আমি এত দ্রবীভূত হয়েছি, মানে আমাদের মতো দুর্বল চিত্তের মানুষ, আমার মতো আমি আমাদের মতো বলবো না, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ভয়াবহ অবস্থা দেখে আমি এতটা অসম্ভব রকমের ভয়ানক ফিল করছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তখন বললাম যে আপা, এই পশ্চিমাদের সাথে আপনি সম্ভব হলে যদি কথা বলা যায়, এদের সাথে একবার কথা বলা ভেবে দেখা। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা দ্রুত বিচলিত হই, দ্রুত কম্প্রোমাইজ করতেও শিখি। আমাদের দুর্বলতা, আমাদের ক্ষুদ্রতার কোনো শেষ আসলে নাই। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি কথা বলছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। যদি বঙ্গবন্ধু হয় পুরো একটি দেশ, সেই দেশের সর্বোচ্চ পাহাড় বঙ্গবন্ধু কন্যা, তার বড় কন্যা শেখ হাসিনার সাথে। আপা আমাকে তখন বললেন যে তুমি একটু ঠান্ডা হও। আমাকে তিনি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছিলেন, কিছু সেকেন্ড। তারপরে তিনি আমাকে যে কথা বললেন, আমি ফোনের এই পার থেকে আমার কান্না ঝরছে আর আমি নেত্রীর কথা শুনে যাচ্ছি। নেত্রী আমাকে বললেন, আমাকে কত দোষে অভিধা দেওয়া হয়, কত রকমের তকমা দেওয়া হয়েছে, আমি সমস্ত কিছু মাথা পেতে নেই
আমি চুপচাপ শুনি, আমি শুনতেই থাকি। আমি আমার নিজের ভাষাতে বলছি আবার যে কথাগুলো। তিনি আমাকে বলেছেন যে দেখো, আমি যদি কম্প্রোমাইজ করতাম পশ্চিমা শক্তির সাথে, তাহলে আমি অনেক আগেই কম্প্রোমাইজ করতে পারতাম। তোমার কি মনে আছে যে বিবিসিতে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম? আমি বলছি, জি আপা, আমার মনে আছে। আপনি তখন বলেছিলেন যে আমেরিকা আপনাকে উৎখাত করতে চায়, পশ্চিমারা আপনার পেছনে লেগেছে, এবং সংসদেও বলেছেন, এবং আপনি ভাষণ বক্তৃতাতে অনেকবার বলেছেন। তিনি বলেছেন যে তখন তিনি একটু মনে করিয়ে দিলেন যে তারা ওই মিজোরাম, মণিপুর, ওই অঞ্চলটাতে একটা আলাদা রাষ্ট্র বানাতে চায়, ইস্ট তিমুরের মতো। এগুলো কিন্তু তিনি ওই দিন ফোনে আমাকে বলছিলেন, এবং তিনি যেই কথাটা সর্বশেষ বললেন যে বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না। প্রিয় দর্শক, বিশ্বাস করেন, আপনাদের অনেক মানুষ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন, দেখতে পারেন না, আবার তার এত প্রেমিকা আছে এত, অর্থাৎ তাকে ভালোবাসে, তাকে মন থেকে, বুক থেকে ভালোবাসে, এরকম অনেক মানুষ আছে, সব মিলেই আছে। কিন্তু সমস্ত ভুল ত্রুটি আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন তাকে, ওই একটি সকাল বেলায়, অর্থাৎ ভারতের সকাল, ইংল্যান্ডের রাত, আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম এই দেশকে তিনি বুকের গহীন থেকে ভালোবাসেন। তিনি বলেছেন যে এই বাড়িটি তো শুধু আমার নয় বা আমাদের স্মৃতি বিজড়িত নয়, এটি তো তোমাদেরও, এই বাংলাদেশের মানুষ। যদি বাংলাদেশের মানুষ মনে করে এই বাড়িটি ভেঙে ফেলা দরকার, ভেঙে ফেলা, কিন্তু যা কিছু হবে আমি কখনো এই দেশকে কারো কাছে বিক্রি করব না। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা ওঠে, তিনি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন। গতকালকে বলেছি, এবং আমি চ্যালেঞ্জও করছি আজকে, যে কেউ কি কোনো এখনো পর্যন্ত অফিসিয়ালি এই অবৈধ দখলদার বাহিনী গত এক বছর 1 মাস হলো, কেউ কি দেখাতে পেরেছে যে ভারতের সাথে এমন কোন চুক্তি হয়েছে যেই চুক্তিকে দেশ বিক্রি বলা যেতে পারে? আমি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ভিডিওটা দেই তখন আমার ইউটিউবে কমেন্ট আসে, আদানির কাছে এত বিঘা জমি, অত বিঘা জমি। এসব মূর্খ, এসব স্টুপিড, মানে এদের প্রোফাইলে গিয়ে দেখি হচ্ছে ক্লাস 8 পাস, 9 পাস, তারপর লিখে আছে ওয়ার্ক অ্যাট ফেসবুক। দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বস্তির পোলাপান। ওরা জানে না যে আদানির সাথে যে চুক্তি হয়েছে সেটি সুপ্রিম কোর্ট পরিষ্কার করে, এই দখলদার বাহিনী সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে আদানির সাথে বাংলাদেশের কোনো অবৈধ চুক্তি হয়নি। অথচ এই দালালের বাচ্চাগুলো, এই চামচাগুলো বারবার আমার ফেসবুকে তো কমেন্ট করতে পারে না, ইউটিউবে এসে কমেন্ট করছে, অমুক করেছে। তোমার ওদের সারা জীবনের ওই পাওয়ার এতটুকুই কমেন্টের মধ্যে, ওই কমেন্টের মধ্যেই ওই চোথা পড়ে আসবে, অমুকের বই পড়বে, তমুকের বই পড়ে আসে, এখানে চোথা ছাড়বে। কিন্তু কেউ একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারে না, একটা সার্টিফাইড ডকুমেন্ট, একটা নথি, একটা কন্ট্রাক্ট, একটা উদ্ধৃতি, যেখানে প্রমাণ করা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের কাছে এই দেশের সাথে এমন চুক্তি করেছে যেটা দেশ বিক্রির শামিল। অথচ আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, প্রিয় দর্শক আপনারা দেখেছেন, সেই চুক্তির মধ্যে এমনও কথা আছে যে আমরা চায়না থেকে কোনো কমিউনিকেশনের দ্রব্যাদি কিনতে পারবো না। কাস্টমসে আমরা অন্য দেশের সাথে কি এক্সপোর্ট করি, কি ইম্পোর্ট করি, সেই পুরো ডাটা আমেরিকাকে দিতে হবে। আমরা যদি এগুলো গভীরভাবে ভাবি, আমাদের মনে হয় মাথা ঠিক থাকবে না। যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে আমি লম্বা করব না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলাম। তো আমি যে নতুন বইটা লিখছি 5ই অগাস্টের নেপথ্যে, সেটার অংশ হিসেবে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমলা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, নানান ধরনের মানুষ, আর্মি অফিসার, পুলিশ অফিসার, নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির সাক্ষাৎকার এর ভিতর আছে, মানে গুরুত্বপূর্ণেরও গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কি। তারপরে একজন ব্যক্তি আমাকে বললেন, খুব দারুণ করে আমাকে বর্ণনা করলেন, যে এই যে
আপনারা দেখেন যে এই কমিউনিস্ট আন্দোলন, আনু মোহাম্মদের আন্দোলন, অমুক মোহাম্মদের আন্দোলন, বা আপনারা সমাজতন্ত্র, কমিউনিজম এগুলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যকার অর্থে এই যে সাম্রাজ্যবাদ বলে চিল্লায়, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সেই মানুষটা যিনি সত্যকার অর্থে এই সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ। এই কারণে পশ্চিমারা তার উপরে খ্যাপা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসম্ভব রকমের মধুর ব্যবহার করেন আমেরিকার সাথে, ভারতের সাথে, চায়নার সাথে, এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু মানে হয়তোবা আমাদের নানান ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো শত্রুতার সম্পর্ক কারোর সাথে করেননি। কারণ বঙ্গবন্ধুর কিন্তু একটা নীতি ছিল, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো মাননীয় প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য এই বাংলাদেশে হতে দেন নাই। তো এই প্রসঙ্গে ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে নিঝুম সাহেব, আপনি জানেন যে বঙ্গোপসাগরে 15টার মতো ব্লক আছে এই এলএনজি উত্তোলনের জন্য। প্রধানমন্ত্রী কিন্তু এককভাবে এগুলো একটা দেশকে দেয়নি, বা সবকিছু আমেরিকা পাগলের মতো হয়ে গেছিল, প্রত্যেকটা ব্লক তাদের চাই। তিনি এই ডিপসিতে দেননি। আমাদের মেইনটেনেন্সের জন্য বিভিন্ন বন্দর আমেরিকা চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো জাপান, এগুলো চায়না, ভারত, বা আমাদের যেহেতু সক্ষমতা অনেক ক্ষেত্রে ছিল না কন্টেইনার বা বিভিন্ন ক্ষেত্রে, তিনি কোন দেশকে যদি দিতে হন, এমন দেশকে দিয়েছেন যেই দেশ সবচেয়ে কম বিড করেছে, কম বিডে কম খরচে তিনি করতে পারবেন সেইভাবে। এর কারণ হচ্ছে তিনি বাংলাদেশে একটি সুনির্দিষ্ট দেশের কোন আধিপত্য তৈরি করতে দিতে চান নাই। বারবার ট্যাগ করা হয়েছে, যেটা শ্রীলঙ্কাকে করা হতো, যে আমরা চায়নার ঋণের খপ্পরে পড়েছি। কিন্তু সাধারণ মানুষ তো এগুলো শুনতে গোয়ে বলস, যে এক কথা বারবার 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 বলবেন, মানুষরা বিশ্বাস করতে থাকবে। তো কেউ কোনো ভাবিনি যে চায়না থেকে যখন আমি 10টা টাকা আনবো, এই 10টা টাকা ফেরত দেওয়ার সিস্টেম, তার সুদ এত কম, আমাদের জন্য এত সহনশীল, কোনো কিস্তি মিস করলে সেটাও রেকটিফাই করবার সুযোগ থাকে। কিন্তু আমেরিকা কিন্তু তার থেকে যদি আমি লোন আনি, সে আমাকে লোন, প্রথমত লোন দিতেই চায় না, সে বিভিন্ন জায়গাতে আটকে রাখে এবং চড়া সুদে তার থেকেই আমাকে ইট কিনতে হবে, তার থেকে আমাকে এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। তো তখন তিনি যেটা করেছেন, চায়না থেকে লোন এনে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো করেছেন। ভারতের ব্যাপারে আসি, আমাকে আরেকজন ডিপ্লোম্যাট, আপনারা নাম শুনলেই বলবেন আরে ভাইয়ের কথা বলছে, মানে উনি যথেষ্ট পরিচিত একজন মানুষ। সেই ভদ্রলোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে ভারতে তিনি যখন যেতেন, আমি নিশ্চিত আজকে ভারতীয় হাই কমিশন কিংবা ভারতের কোনো গোয়েন্দা কর্মকর্তা বা যে কেউই দেখেন না কেন, উইথ ডিউ রেসপেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশকে সবার আগে বিবেচনা করতেন। ভারতের অনেক কর্তাব্যক্তিরা একটু বিরক্ত হতেন যে উনি এত রিজিড কেন, এত এরকম বন্ধুরাষ্ট্র এত রিজিড করে উনি কন্ট্যাক্ট করতে চান কেন। মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু, এটা সত্যি কথা, তার এই বোল্ডনেসের জন্য সবাই খুব শ্রদ্ধা করতেন, যে তিনি দেশটাকে কিভাবে আগলে রাখছেন। এবং ভারত সবসময় বাংলাদেশের প্রতি একটা ব্যাপারে ভয়ানক রকমের প্লিজড ছিল, যেইটার কারণে আমাদের এই ভারত বিদ্বেষী অংশ বারবার আপনার গুজব ছড়ায় যে ভারতকে সব দিয়ে দিয়েছে। আজকে আমি এই সত্যটা বলি। সত্যটা হচ্ছে যে ভারত বাংলাদেশের বর্ডারে আওয়ামী লীগ আমলে এই সন্ত্রাসবাদকে এমন ভাবে নির্মূল করা হয়েছে, অসংখ্যবার ট্রাই করা হয়েছে যে ভারতের বর্ডারে গিয়ে একটা কেওয়াজ লাগানোর জন্য। সন্ত্রাসবাদী হামলা মিজোরামে, আপনার মণিপুরে, নানান জায়গাতে, এবং বর্ডার প্রচন্ড স্ট্রিক্ট করা হয়েছিল, প্রচুর গার্ড বাড়ানো হয়েছিল, সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছিল, যাতে দুই দেশের বর্ডার অল দ্য টাইম সেফ থাকে। এবং সেই কারণে ভারত অসম্ভব রকমের প্লিজড ছিল। এই যে একটা কথা বারবার বলা হয় না যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি আজীবন মনে রাখবে, এটা বলে আপনি শুনলেই মনে হয় না। কারণ যখন আপনার ভারত বিদ্বেষী একটা ফ্লো আছে বাংলাদেশে, এবং ওই একই সময়ে এই ডায়লগটা হবে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যা তারা আজীবন মনে রাখবে, তখন মনে হতে পারে ভারতকে মনে হয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সম্পদ ভারতে পাচার করা হচ্ছে, সমস্ত কিছু। আদতে এই সীমানাকে, এই সীমান্তকে এমন ভাবে প্রোটেক্ট করা হয়েছে,
সেটির কথাই তখন রেফার করা হয়েছে। ইয়েস, ভালোভাবে বুঝিয়ে না বলতে পারলে এরকম কনফিউশন তৈরি হয় যেখানে একটা সংশয় আছে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে কি জানলাম? আমরা জানলাম যে এমন একটা চুক্তি ভারতের সাথে হয়েছে যে বাংলাদেশের গার্মেন্টস এর পণ্য ভারত হয়ে যায়, যাতে বাংলাদেশ প্রতি মাসে সম্ভবত প্রায় 2000 কোটি টাকা বাঁচাতে পারে। আপনি একটু চেক করে নেবেন যে এটা বছরে 4000 কোটি না মাসে 2000 কোটি নাকি বছরে 2000 কোটি, এটা একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো একটা বড় টাকা সাশ্রয় হতো। এই যে বারবার আপনাকে বলা হচ্ছে ভারতকে দিয়ে দিয়েছে, এখন তো আপনার সময় এসেছে একটু রিইভ্যালুয়েট করার। ওকে, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এবার বের করেন আপনার সমস্ত চুক্তি। এবার আমি একটু আরাম করে দেখি যে কি চুক্তি হয়েছে যেটা গত 54 বছর ধরে আমাকে শুনতে হয়েছে। পানির কথা বলছে। আচ্ছা, এই তিস্তার পানি নিয়ে প্রবলেমটা কি? এটি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্যা নাকি এটি পশ্চিম বাংলার সাথে কোনো সমস্যা হচ্ছে? ফেডারেল সিস্টেমটা কিভাবে কাজ করে? কেন্দ্র অর্থাৎ ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কি ক্ষমতা আছে রাজ্যের উপরে এইসব পার্টিকুলার জায়গাতে প্রেসার দেওয়ার? মমতা ব্যানার্জির সাথে ডিলটা কি হচ্ছিল, কেন হচ্ছিল না? ফারাক্কা চুক্তি, পানি, এগুলো কি আমরা কি এগুলো দেখেছি? কিংবা আমরা কি কখনো এটা বিবেচনা করেছি যে ভারত সরকারকে ভারতের লোকেরা ফাটিয়ে ফেলেছে সমালোচনা করে, যে ছিটমহল দিতে গিয়ে বাংলাদেশকে এতগুলো জমি কেন দিয়ে দেওয়া হলো? আপনারা কি জানেন বাংলাদেশ কয়েকশো বিঘা একর জমি পেয়ে গিয়েছে, এক্সট্রা ভারত দিয়ে দিয়েছে। ওই ছিটমহল বছরের পর বছর ভারতের সাথে এই ছিটমহল নিয়ে সমস্যা ছিল সেই 47-এর পর থেকে। সেটি মাননীয় প্রধানমন্ত্রী কেউ তো অ্যাপ্রিসিয়েট করে না। সমুদ্র, আমাদের সমুদ্র সীমা, আমরা কিন্তু যদি এমনই হতো আমাদের সাথে যেটা বলে, তাহলে তো আমরা নিজেদের ভিতরে নেগোসিয়েশনই করতাম। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে ওটা সেটেল করতে গেলাম কেন ভারতের সাথে? তো ভারত কিন্তু এই ব্যাপারে আমাদের সাথে শত্রুতা করেনি। আজকে যদি আমেরিকার সাথে একটা মামলা নিয়ে আমরা কোর্টে যাই, স্যাংশনের পর স্যাংশন খাবো, যে তোমার এত বড় সাহস, তুমি 200 নটিক্যাল মাইল আমার থেকে নিয়েছো বঙ্গোপসাগরের আদালতে গিয়ে, তুমি আমাকে আদালত দেখাও, এটা বলে স্যাংশন দিত। ভারত কি তা করেছে? এই সময়ে ভারত থেকে যে মরিচ আমদানি করছে, ডিম আমদানি করছে, কদিন পর পর দেখি চাল আমদানি করছে, কই হাহারি একটু দেন না? কই তখন তো গালিগালাজ করেন না? কই তখন তো বলেন না যে এখন কেন আমাদের কৃষকদের উৎপাদন করতে পারতো, ভারত থেকে এনে দেশ শেষ করে দিয়েছে? এর কারণ হচ্ছে ভারত একটা হিন্দু রাষ্ট্র। আপনার সমস্যাটা ওই হিন্দুতেই। এটা আমরা বার বলেছি যে ভারতের সাথে আর কোনো সমস্যা নেই বাঙালির, মানে বাংলাদেশের একটা অংশের। ভারত যদি আজকে মুসলিম প্রধান দেশ হতো, আপনাদের আরেক চেহারা দেখা যেত। আমি সমস্ত কিছু ছাপিয়ে আমি শুধু আপনাদের কাছে আরেকটি বার প্রশ্ন করব যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, হোয়াট ইজ ইউর টেক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এই যে ফার্মাসিউটিক্যালস, এই যে পোল্ট্রি, এই যে জাহাজ শিল্প, এই যে কমিউনিকেশন, এই যে আমার ইপিজেড এর আইন, এই যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন, এই যে আমার এগ্রিকালচার, এই যে আমার বায়োটেকনোলজি, সমস্ত কিছু যে আমেরিকার যা আইন আছে তার দেশে, সেটা আমার দেশেও বলবৎ থাকবে। সেটা নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন তুলেছেন কেন ভাই? তুমি আমার দেশের সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছ, কয় টাকা তুমি মুক্তি পাবে, কয় টাকা ট্যারিফ তোমার মাফ হবে সেই কারণে? না, সেটা করেনি। আপনি প্রশ্ন তোলেননি। আমি অবাক বিস্ময় নিয়ে শুধু দেখে যাচ্ছি যে আপনি আমেরিকার এই এনডিএ নিয়ে একটা প্রশ্ন আপনি করেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে চিলির আলেন্দেকে আমেরিকা মেরে ফেলেছে। তিনি যখন ক্ষমতায় এলেন তখন সমস্ত কিছু রাষ্ট্রীয়করণ করেছে। আপনারা জানেন যে ফিদেল ক্যাস্ট্রোর উপরে প্রায় 650 বারের কাছাকাছি হত্যা চেষ্টা করেছে। লুবুম্বা, কঙ্গোর, এরকম আপনার সুকর্ণ কত মানুষকে মেরেছে, তারা অন্তরীণ করেছে আমেরিকার এই প্ল্যানে।
তারা এই মাননীয় প্রধানমন্ত্রীকে 16 বছর তিনি আমেরিকা, চায়না, ভারতকে নানান ভাবে তিনি ব্যালেন্স করে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। একজন নারী, 80 বছর বয়স্ক একজন নারী, যেই অপরূপ ভাবে এই দেশটাকে কন্ট্রোল করেছে, পশ্চিমা বিশ্বকে নানান ভাবে, কারোর সাথে শত্রুতা না করে। তো আমেরিকা তার শত্রুতা করেছেই, কারণ আমেরিকা এই দেশে বেইস করতে চায়। আপা আমাকে বলছেন যে আমাকে তারা সরাবার একটা বড় রিজন হচ্ছে এই দেশে তারা এমনি এমনি এসেছে, মায়ানমারকে, ভারতকে এবং চায়নাকে তারা স্ক্রু টাইট দিবে, তারা দেখে নেবে এবং তোমরা এটা দেখবে এই দেশটাকে। আমরা একটা খুবই গরিব একটা রাষ্ট্র, আমাদের যুদ্ধ করার ক্যাপাবিলিটি আছে, তারা আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে ভারতে ফায়ার করবে, আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা চায়নাতে ফায়ার করবে, মায়ানমারে ফায়ার করবে। এই লোড আমি, আপনি, আমরা নিতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশিদেরকে ঝামেলা মুক্ত, যুদ্ধ মুক্ত রাখতে চেয়েছিলেন, আর এই যুদ্ধের মধ্যে ঢুকে আপনারা তালি বাজাচ্ছেন। চমৎকার চমৎকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী নেই। আমি এই শিক্ষিত তরুণ সমাজ বা মধ্যবিত্ত সমাজ বা যারা শিল্প সাহিত্যের চর্চার মধ্যে আছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। আমি তাদেরকে বলবো যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা পড়েন, আপনি নিজে একটা ভিডিও বানান এবং বলতে থাকেন ক্রমাগত ভাবে কি করছে ইউনুস, এই দেশটাকে শেষ করে দিচ্ছে। এটার বিনিময়ে ইউনুস তার 666 কোটি টাকা মকুফ পেয়েছে, ইউনিভার্সিটি করেছে, তার নিজের নামে হাসপাতাল করছে, তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা সে আপনার ট্যাক্স লুটে নিচ্ছে। কিছু করছেন না, কিছু বলছেন না। বলুন। সবশেষে আমি আপনাদের কাছে আমার মার জন্য দোয়া চাইবো, প্রার্থনা করব। আজকে তিনি একটু পরে হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন। আপনারা হয়তো কেউ জানেনই না, আমি এই মুহূর্তে ভারতের চেন্নাইতে আমার মার, আপনি জানেন যে মা ক্যান্সার আক্রান্ত এবং মাকে নিয়ে আমি চেন্নাইতে আছি। তার সারা শরীরে এই ডিজিজ ছড়িয়ে পড়ছে। আগামীকালকে মার সার্জারি হবে, খুব মেজর একটা সার্জারি। এত কিছুর মধ্যেও আমি দেশের কথা বলছি। আমাকে দেখে একটা বারের জন্য আপনি বুঝতে পারেন যে আমার মা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হসপিটালাইজড। এই যে আপনার সাথে কথা বলছি, কথা বলবার পর তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, ডাক্তারের কাছে। আমাকে দেখে, আমার হাসি দেখে, আমার চোখ দেখে, শুধু আমি কেন, এরকম অসংখ্য মানুষ, আওয়ামী লীগের কর্মী, তার কষ্ট বুকে চেপে দেশের জন্য কথা বলছে, দেশকে নিয়ে লড়ছে। আমার জন্য, আমার মার জন্য, আমাদের দেশের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। এই যে পদ্মা সেতু যে আপনার বন্ধ করার জন্য ডক্টর ইউনূস চেষ্টা করেছে না জান প্রাণ, আপনি চিন্তা করতে পারেন। এখন তো এগুলো আমরা সবাই জানি যে শেখ হাসিনাকে ফোনে করে মানে ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত ছিল হিলারি ক্লিন্টন। শেখ হাসিনা আধা ঘন্টা 28 মিনিট 30 মিনিট বিরক্ত হয়ে ফোন রেখে দিলে, তাই না? কি অদ্ভুত ব্যাপার! এই ইউনূস কিভাবে সে নিজেকে ওত পেতে বসিয়ে রেখেছে 40-50 বছর বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য। এবং হিলারি ক্লিন্টনের মতো মানুষ, হিলারি ক্লিন্টন দেখেন, হিলারি ক্লিন্টন অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, অত্যন্ত নিষ্ঠুর একটা হিউম্যান বিং। আপনাদের মনে আছে কিনা ডোনাল্ড ট্রাম্পের কাছে যেবার হিলারি ক্লিন্টন হেরে গেল, তার আগে একটা বক্তৃতাতে সে বলছিল যে ইরানকে সে অবলিটারেট করে দিবে, মানে পৃথিবীর বুক থেকে মুছে দিবে কিছু করলে ইরান। মানে এই ধরনের কথাবার্তা বলতো এই মহিলা। এবং তার ব্যক্তিগত জীবনেও হলো যে মানে ক্ষমতা তার এত প্রিয় যে সে বিল ক্লিন্টনের সাথে একটা আপনার পলিটিক্যাল ম্যারেজ করেছে। তা আজকে এখন আবার একটা জিনিস আজকে মনে পড়লো একটু আগে, হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনের তো আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার, আসলে এগুলো বিষয় না, কিন্তু বিষয়টা হয়ে যায় যখন রাজনৈতিক হয়ে যায়। আপনারা দেখবেন পুরো যুক্তরাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত যে হিলারি ক্লিন্টনের যে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু বিল ক্লিন্টনের মেয়ে না, এইটা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত। এই মেয়েটা কার মেয়ে এই নিয়ে অনেক থিওরি আছে, কিন্তু আজকে আমি দেখলাম যে এই মেয়েটার সাথে আমি আমার এই চ্যানেলে আসলে কোনো হালকা কথা বলে আমার গুরুত্বপূর্ণ কথাগুলোকে মানে আপনার হালকা করতে চাই না,
কিন্তু একটা জিনিস দেখলাম, হিলারির যে মেয়েটা আছে, একটাই তো মেয়ে ওদের, এই মেয়েটার চেহারা আপনি দেখবেন, এই মেয়েটার চেহারার সাথে ইউনুসের চেহারা কিন্তু মিল আছে। গায়ের মানে কালারের মিল নাই, কিন্তু চেহারার মিল আছে। এই ইউনুসের একটা মেয়ে আপনার দেখবেন না, এই নিউ ইয়র্কে মদ টদ খেয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। উলঙ্গ হয়ে ঘুরে বেড়ার ব্যাপারে আমার কোনো আসলে অ্যালার্জিও নাই, সে পোশাক পরলোটা উলঙ্গ হলো সেটা আমার বিষয় না, কিন্তু বিষয়টা হয়ে যায় দেখেন যে বদমাস, এত বড় বদমাস, বাংলাদেশের জামাত মৌলবাদীরা মানুষকে ভেস্তে দিবে, যার মেয়ে নিউ ইয়র্কে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, যে আপনার নাসারা হয়ে গিয়েছিল খ্রিস্টান, তারপরে আর মুসলমান হয়েছে এই প্রমাণ নাকি নাই, তাকে দিয়ে জঙ্গিবাদ কায়েম করাচ্ছে। নিজের মেয়ে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে নিউ ইয়র্কে, মদ খাচ্ছে, থার্ড ক্লাস অপেরায় গান গাচ্ছে, আপনার বিভিন্ন পানশালায় গান গাচ্ছে, ঠিক আছে করুক, সেগুলো আসলে মানুষ যে যেভাবে করবে। আর বাপকে দিয়ে বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের মানুষদেরকে ভেস্তে নিচ্ছে। এগুলো আপনারা একটু চিন্তা করে দেবেন। তবে এই যে ওই ইউনুসের ওই মেয়েটা মনিকা, এই মেয়েটার সাথে কিন্তু হিলারি ক্লিন্টনের এই মেয়েটার চেহারার মিল আছে, কিন্তু মিলটা হলো কি, শেপটা দেখবেন, ওই মেয়েটার শেপটা, আমি জিনিসটা সিরিয়াস মিল না থাকলে এখানে তুলতাম না। ওই মেয়েটার মেয়েটা যে বিল ক্লিন্টনের মেয়ে না, এটাই যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু এই মেয়েটার ইউনুসের মেয়ে মনিকা আর হিলারির এই মেয়েটা, এদের চেহারাটা শেপটা হলো ওভাল শেপ। আপনি যদি হিলারি ক্লিন্টনের চেহারা দেখেন, হিলারি ক্লিন্টনের মুখটা কিন্তু ফ্ল্যাট, আর বিল ক্লিন্টনেরটা তো উল্টো, কনকেভ, অর্থাৎ এই অবস্থায় মেয়েটা হচ্ছে পুরো ওভাল শেপের চেহারা নিয়ে যাও। এই মেয়ের বাপ সে ইউনুস হোক যেই হোক, তার নিশ্চিতভাবে ওই দিক থেকে সেই চেহারার আদলটা পেয়েছে আর কি। হিলারি ইউনুস যে একটা থার্ড ক্লাস লোক, এর দ্বারা একে যে বাংলাদেশে বসালেও বাংলাদেশের মানুষ যে 2-1 বছরের মধ্যে একে পিটিয়ে বাইর করে দিবে বাংলাদেশ থেকে, এইটা বোঝার মতো বুদ্ধিমতী মেয়ে কিন্তু হিলারি। তারপরেও হিলারির কি টান ইউনুসের প্রতি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে বারবার ফোন করে তার 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 মানে যেসব আপনার ফাইন্যান্সিয়াল অপরাধ আছে বাংলাদেশে, সেগুলো মাফ করে দেওয়ার জন্য বলে। এইখান থেকে আমার মানে এখানে আমরা কল্পনা করতে পারি যে এদের মধ্যে কোনো ধরনের মানে ইমোশনাল ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে, না হলে ইউনুসের জন্য এত কিছু করা হিলারি ক্লিন্টনের, এইটার আমি আসলে আর কোনো কিন্তু মানে কজ খুঁজে পাই না। হ্যাঁ, মার্কিনীরা সার্বিকভাবে ইউনুসকে বড় করেছে, তুলেছে, তাকে যুক্তরাষ্ট্রের সব ধরনের পুরস্কার দিয়েছে, কিন্তু মূল যে ইউনুসের যে গড মাদার বা গডফাদার, এটা তো হিলারি ক্লিন্টন, তাই না? তো যাই হোক, এই জিনিসগুলোতে আমি কোনটা সত্য কোনটা মিথ্যা সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে যে হিলারি ক্লিন্টনের মেয়ে, হিলারির সাথে তার চেহারার আদলের কোনো মিল নাই। তারপরে বিল ক্লিন্টনের সাথে তো মিল থাকার কোনো কথাই নেই, যেহেতু সে বিল ক্লিন্টনের মেয়ে না, এটা মোটামুটি অনেক বিশেষজ্ঞ বের করে ফেলেছে। কিন্তু অদ্ভুতভাবে ইউনুসের সাথে চেহারার আদল, ইউনুসের যে মেয়েটা নিউ ইয়র্কে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, সেই মেয়েটাকে দেখেও কিন্তু বাংলাদেশের জঙ্গিরা ইউনুসের মাধ্যমে, যে নাসারা, তাকে দিয়ে বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের মুসলমানদেরকে বেহেশতে নিবে, এই পদ্ধতিতে রেখে কিন্তু বাংলাদেশে তারা জঙ্গি উত্থান করে ফেললো। ইউনুস বছরের পর বছর এদের সাথে কিন্তু আপনার করেছে, ষড়যন্ত্র করেছে। তো এই যে মিলগুলো আছে, এবং ইউনুসের মতো একটা বদমাশকে হিলারি কেন এতটা জায়গা দিল, এই জিনিসটা কিন্তু আমাদের ভবিষ্যতে ভাবতে হবে এটা নিয়ে অনেক। তো যে জায়গাটা বলছিলাম, দেখেন, বাংলাদেশ শেখ হাসিনার মতো একটা নেতা পেয়েছিল। ইউনুস যে পদ্মা সেতুর জন্য টাকা আটকানোর সর্বস্ব চেষ্টা করেছে, এইটা যদি অনেকে বিশ্বাস না করে, আর গত 1-1.5 বছরে ইউনুস কি পরিমাণ পিশাচ, নিজের স্বার্থের জন্য সে কি না পারে। হ্যাঁ, এই জিনিসটা যখন আমরা সবাই দেখেছি, আজকে তো আর মানে ইউনুসের একেবারে যারা গুণমুগ্ধ ছিল এতদিন, তাদেরও আর সন্দেহ থাকার কথা নয় যে ইউনুস এই কাজটা করেছে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আপনারা চিন্তা করবেন, ওই সময় আরেক বদমাস দেবপ্রিয়, যে $234 বিলিয়ন যোগ করে পত্রিকা ঘেটে বাংলাদেশের সব 16-17 বছরের বাজেটের টাকা যোগ করে 234 বিলিয়ন বানালো না।
এই বদমাস, তারপরে আরেকটা ছিল আকবর আলী খান। হ্যাঁ, আকবর আলী খানই তো অর্থ সচিব ছিল। আধা আধা বাংলাদেশের যেসব সুশীল সবসময় জঙ্গিদের সাথে স্বাধীনতা বিরোধীদের মানে প্রিয় পাত্র, মানে অবশ্য আকবর আলী খান অতটা না হলো মানে ওই টাইপেরই লোকেরা, এরা সুশীল। আকবর আলী খান, তারপরে দেবপ্রিয়, আরো কত আছে। এই লোকগুলা প্রথম আলোতে কলাম লিখেছে না বিভিন্ন পত্রিকায়, যে বাংলাদেশকে মানে পদ্মা সেতু, বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুর অর্থায়নে না থাকে, মানে পদ্মা সেতু করাটা হলো একটা আকাশ কুসুম কল্পনা। এইভাবে ডিসহার্টেনিং, আপনার ডিমোরালাইজিং, হ্যাঁ, ডিসপিরিটিং এরা কলাম লিখেছে না একটার পর একটা। ওই অবস্থায় আপনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা গত জুলাই আগস্টে জঙ্গিদের সাথী হয়েছেন, তারা একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করবেন, এই আকবর আলী খান, হ্যাঁ, তারপরে এই মোটা গর্দান দেবপ্রিয়, এই ধরনের লোকজন, হ্যাঁ, যখন প্রথম আলোতে কলাম লেখে যে পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়া নির্মাণ হলো আকাশ কুসুম কল্পনা, বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার প্রধান, হ্যাঁ, বঙ্গবন্ধুর পরে সেই জিয়াউর রহমান থেকে এই ইউনূস পর্যন্ত আপনি একটু কল্পনা করে দেখেন তো, পদ্মা সেতু বানানোর জন্য, পদ্মা সেতু শেষ করার জন্য সাহস করে এগিয়ে যাবে? আপনি পাবেন কাউকে? আপনি সবাইকে আপনি সৎভাবে এই প্রশ্নটা নিজেকে করবেন। আমি এই প্রশ্নটা কেন বারবার করি জানেন? এখানে শেখ হাসিনার সাহস, শেখ হাসিনার দেশপ্রেম, হ্যাঁ, তারপরে শেখ হাসিনার যে যে আত্মপ্রত্যয়, হ্যাঁ, শেখ হাসিনার যে কনফিডেন্স, শেখ হাসিনার যে ভালো মানুষই, শেখ হাসিনার যে ভীষণ, সবগুলো আপনি এই একটা প্রশ্ন যদি আপনি নিজেকে সৎভাবে জিজ্ঞেস করেন, হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক, এখন তো দেখছি যে অনেক কি বলে জুলাই জঙ্গিকে আওয়ামী লীগ তাদের ফেসবুকে ইউটিউবে প্রচার করছে। যাই হোক, আমি এটার সাথে একমত না। আবার এক আওয়ামী লীগ নেতা আমাকে বুঝাইলো, তো আমি বুঝেও হয় কি নেতাদের সাথে তর্ক করে লাভ নাই। তো যাই হোক, কারণ হলো যে এই বের হয়েছে না আমাদের একেবারে আওয়ামী লীগের ভেতর থেকেই তো খন্দকার মোশতাক বের হয়েছে, সর্বশেষ কিন্তু জেনারেল ওয়াকার বের হয়েছে। এরপরে তো আর আসলে সাবধানতা অবলম্বনের কিন্তু কোনো বিকল্প নাই। তারপরও আমি আশা করি এবার আওয়ামী লীগ সাবধান হবে। তবে ছোট ছোট জিনিস থেকেই যদি আমরা দেখি যে সাবধান হচ্ছে না, সেটা তো অবশ্যই উদ্বেগ হওয়ার কারণ। যাই হোক, আজকের বিষয় সেটা না। আজকের বিষয় ছিল যে ওই জিনিসটা দেখেন, এইরকম একটা নেতা আমরা পেয়েছিলাম যিনি বাংলাদেশ নেপালের থেকে একদম সমান কাতারের দেশটাকে কোথায় বাংলাদেশকে তুলে নিয়ে এসে আজকে বাংলাদেশের পার ক্যাপিটাল জিডিপি শেখ হাসিনা যখন যান তখন প্রায় নেপালের দ্বিগুণ ছিল। তো এই অবস্থায় এইরকম কোনো নেতা নেপাল কিন্তু পায় নাই। না পাওয়ার কারণে দেশটার অল্প জনসংখ্যা, রিসোর্সফুল কান্ট্রি, প্রচুর আপনার ওদের টুরিস্টও আসে এবং সেই ট্যুরিজমকে আরো বাড়ানোর প্রচুর সমূহ সুযোগ সম্ভাবনা সব আছে। মাশাআল্লাহ, বাংলাদেশে তো যেই দেশে মনে করেন যে জামাত ইসলামের মতো বা বাংলাদেশে যেসব জঙ্গিরা ডমিনেট করে, এই ধরনের জঙ্গি থাকলে তো আমাদের হিমালয় থাকলেও কাজ হবে না। আমরা তো আর আপনার করতে পারবো না, আমরা তো ট্যুরিজম বিজনেসটাকে সেভাবে আমরা করতে পারবো না, মানে এই জঙ্গিদেরকে পরাজিত করা ছাড়া। কিন্তু নেপালের এগুলো কোনো সমস্যা ছিল না। কিন্তু শেখ হাসিনার মতো কোনো নেতা না পাওয়াতে নেপাল রাষ্ট্রটা গরিব রয়ে গেল। তারপরেও দেখেন, এই দরিদ্র একটা রাষ্ট্রে কিন্তু ইসলামিক জঙ্গি নেই। ইসলামিক জঙ্গি না থাকার কারণে এরা যে এত বড় একটা মানে সমস্যায় পড়ে গিয়েছিল যে সরকার পড়ে যেতে হলো, এবং রাস্তায় মানে যেভাবে হোক ষড়যন্ত্র হোক, যে হোক 28 জন মানুষ মরে গেল। সাথে সাথে একটা রাইট পার্সনকে চুজ করছে, এই সুশীলা কার্কি, উনি ইলেকশন ঘোষণা করে দিয়েছেন। দেখেন এই ভদ্র মহিলার দেশপ্রেম, স্বচ্ছতা কোন পর্যায়ে। আর ইউনূস এসে কি কি করেছে আমি সেগুলা আর কিন্তু বললাম না। তাহলে দেখেন, আমাদের দেশটাকে একদিকে একই রকম একটা ঘটনা ঘটেছে যেটাতে পুরোপুরি ষড়যন্ত্র ছিল। একটা রাষ্ট্রপ্রধান, একটা সরকার প্রধান যিনি দেশটাকে একেবারে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেই দেশে জঙ্গি জাহেদের মতো উন্মাদ মানে কি বলবো যে বিকৃত মস্তিষ্কের জঙ্গিরা দিনের পর দিন ঘরে বসে, ঢাকা শহরে বসে শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, আওয়ামী লীগকে গালিগালাজ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাষ্ট্র তাদের সহনশীলতার মাধ্যমে সেগুলো শুনেছে।
হ্যাঁ, এইরকম একটা প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশের মানুষ ওই জুলাই জঙ্গিদের প্ররোচনায় রাস্তায় নেমে এসে তাকে দৃশ্যপট থেকে আলাদা মানে সরে যেতে বাধ্য করলো। কিন্তু শেখ হাসিনা কিন্তু বলেছেন এটা, উনি কিন্তু সরে গেছেন খুন খারাপি যাতে কমে এই জন্য, কারণ জঙ্গিরা জঙ্গিদের মেরে ফেলছিল শেখ হাসিনাকে এবং পুলিশকে সামনে দেখিয়ে দেখিয়ে। সেখানেও কিন্তু শেখ হাসিনার দেশপ্রেম দায়িত্বশীলতার কিন্তু প্রমাণ আছে। তো দুঃখের বিষয়টা কি জানেন, বাংলাদেশটাকে সুশীলা কার্কি এই মানে ভদ্র মহিলা তার প্রজ্ঞা দ্বারা নেপাল যে একটা বিপদে পড়ছিল সেখান থেকে কিন্তু নেপালকে উদ্ধার করে ফেললো। আর ইউনূস 40 বছরের একটা বাটপার, হ্যাঁ, পাশ্চাত্যকে সে বেচে কিনে খেয়ে ফেলেছে। পাশ্চাত্যকে কি পরিমাণ বেচে কিনে খেয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার সব অভিশাপগুলা পড়লো বাংলাদেশের উপর। সে বাংলাদেশকে ধ্বংস করে দিল, নানান তাল বাহানা করে সরকারকে মানে জঙ্গিদের সাথে হাত মিলিয়ে সরকারকে পতন ঘটালো। এখন সে এই রাষ্ট্রের ক্ষমতা যত দীর্ঘায়িত করার চেষ্টা করছে, নানান ভাবে কতভাবে যে চেষ্টা করছে আপনারা তো জানেন। কিন্তু হয় কি, পৃথিবীতে যে যত বড় অপরাধী, যে যত বড় শয়তান, যে যত বড় বিশ্বাসঘাতক দেশদ্রোহী, তার সাজা কিন্তু তত বড়ই হয়। এবং বাঙালিরা সাজা দিতে পারে। বাঙালিরা ভুল করেছে বারবার। সেই ভুল একেবারে 72 সাল থেকে শুরু হয়ে গেছে। 72 সাল থেকে বঙ্গবন্ধু সরকার, আমি বলবো আওয়ামী লীগের সরকার, কেউ কিন্তু বাংলাদেশকে যেই মিথ্যার উপর দাঁড় করিয়ে আপনার এই বারবার আমাদেরকে পরাজিত করে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, তারপরে হিন্দুদের ঘৃণা করতে হবে। দেখেন, ওই কথাগুলা কিন্তু ছিল, 3টা জিনিস ছিল শেখ হাসিনার আমলে বলতো, জঙ্গি জাহেদরা বা পিনাকিরা, এরা তো বারবার 3টা জিনিসই বলতো যে সব গুম খুন হয়ে যাচ্ছে, সব টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আর ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ওই 3টা পয়েন্টকে ওরা একটা জিনিসই নিয়ে আসছে, যে কেন শেখ হাসিনা আসবে না, কেন আওয়ামী লীগ আসবে না, আসলে কি হবে, ওই যে ভারত সব নিয়ন্ত্রণ করে। এটা ওদের একটাই কথা যে এটা ভারতের বয়ান, আমি যে আজকে বক্তৃতা দিচ্ছি এটা ভারত আমাকে শিখিয়ে দিচ্ছে। মানে এইটাই তো তারা প্রচার করবে যদি আমাকে তাদের চোখে পড়ে। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে কর জোরে, আপনি যদি বাংলাদেশের সাধারণ মানুষ হন, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি শেখ হাসিনার আমলে যে 16 বছর জীবন যাপন করেছেন, বা তারও আমলে 96 থেকে 2001, বা তারও আমলে আপনি যদি বয়োবৃদ্ধ হন, আপনার 24 ঘন্টা জীবন যাপনে ভারত কি কাজ করে যে যার জন্য আপনার মনে হয় যে ভারতের হাতে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব সব বিক্রি? ভারত বাংলাদেশের জন্য আপনার তার রাস্তাঘাট ছেড়ে দেয়, তার নানান কনজেশন থাকা সত্ত্বেও, তার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনি সেই রাস্তাঘাট দিয়ে আপনার গার্মেন্ট সামগ্রী ইউরোপ আমেরিকায় বিক্রি করবেন, বছরে 2000 কোটি টাকা সেখান থেকে আপনি লাভ তুলে নিবেন, সেভ করবেন। কেন, এটা তো আমি বলিনি, হ্যাঁ, এইটা শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রী, শেখ হাসিনার থেকে কারো থেকে কিন্তু আমরা জানিনি। আমরা জেনেছি এই 2000 কোটির হিসাব জেনেছি কিন্তু জঙ্গিদের যে বাণিজ্য উপদেষ্টা আছে বশিরের কাছ থেকে, হ্যাঁ। আর এই ট্রান্সশিপমেন্টটা যে ছিল, এই সুবিধাটা যে ভারত দিয়ে রেখেছিল, সেটাও তো আমরা জেনেছি যে এই ইউনূস আসার পরে। আমরা তো শেখ হাসিনা সরকারের আমলে এটা জানতে পারিনি। দেখেন, ভারত বাংলাদেশের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে কত কি করেছে, এগুলো শেখ হাসিনা সরকারও কিন্তু আমাদেরকে জানায়নি। কিন্তু তারপরও জঙ্গিরা এই জিনিসটাকে, যেখানে ভারতের আপনার ভারত ছাড়া কিন্তু জঙ্গিদেরও চলে না, যেই জঙ্গিরা দেখেন মিথ্যা কথা বলে বলে মুসলমানদের কিন্তু আপনার ইয়েতে নিতে চায়, বেহেশতে নিতে চায়, তারা কিন্তু ওই গানটা গায়। ধরেন এই যে জঙ্গি যেগুলো আছে না আপনার আজহারি, দেখবেন সেও কিন্তু ওই গানটা মানে সে কথাটা নিজের, কিন্তু সুরটা নকল করে সে কিন্তু বলিউডের মুভি থেকে, হ্যাঁ, তাদের হিন্দি গান থেকে। এই অদ্ভুত বাংলাদেশের মানুষের ভারত ঘৃণা। আমাদের এই জিনিসটা, আমি আপনাদের কথাগুলো আমার যে জায়গায় আমি সব কথাতে আসবো, দেখেন বাংলাদেশ ধ্বংস হয়েছে কতগুলো মিথ্যা অপপ্রচারে। সেই মিথ্যা অপপ্রচারের মধ্যে সবচেয়ে ধোঁকাবাজির মিথ্যা, সবচেয়ে আপনার প্রমাণহীন মিথ্যা হলো যে এই বাংলাদেশ ভারতের বয়ান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে এটা ভারতের বয়ান, বাংলাদেশের আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হবে সেটা ভারতের বয়ান, বাংলাদেশে আপনার সাংস্কৃতিক ভাবে এগিয়ে যাবে সেটা ভারতের বয়ান, বাংলাদেশের পজিটিভ কিছু হবে সব ভারতের বয়ান।
হ্যাঁ, এই বলে বলে সাধারণ মানুষের মগজ ধোলাই করা। আর ওরা কি দেয়? মব দেয়। হ্যাঁ, ওরা আজকে নারীদের স্বাধীনতাকে কোথায় নিয়ে গেছে, আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে। এই জঙ্গিরা 1 বছর 2 বছর 5 বছর যদি বাংলাদেশ শাসন করে, বাংলাদেশ কোথায় যাবে এটা কিন্তু চিন্তা করা খুব কঠিন না। তবে হ্যাঁ, এই মিথ্যারা আর বাংলাদেশে বিজয় হতে দেয়া যাবে না। আমি এই জায়গাটায় আমি সবসময় জোর দিব, বাংলাদেশকে যেন এই যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, আওয়ামী বিদ্বেষ, বঙ্গবন্ধু বিদ্বেষ, শেখ হাসিনা বিদ্বেষ, বাকশাল বিদ্বেষ, বাকশাল নিয়েও আমরা কথা বলবো, আমরা সব সত্য প্রকাশ করব। মানুষকে আমরা জনে জনে জিজ্ঞেস করব যে আপনার এই জিনিসটা খারাপ কোথায়। শুধু আপনার সাম্প্রদায়িক ঘৃণা যে আওয়ামী লীগ হিন্দু, হ্যাঁ, বঙ্গবন্ধু হিন্দু, শেখ হাসিনা হিন্দু। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান হয়েছে শেখ হাসিনা সবচেয়ে পরেজগার, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। হ্যাঁ, তারপরে এটা ভারতের, ভারতের এই জঙ্গি জাহেদ দেখেন, আজকে সকালে একটা ভিডিও তৈরি করেছি, দেখেছেন না? জঙ্গি জাহেদ বলেছিল শেখ হাসিনাকে দিল্লি দাসী। কি কুৎসিত, কি নিম্নমানের এবং নিম্ন পর্যায়ের কথাবার্তা এই 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 জঙ্গিগুলা বলতো। আজকে সেই জঙ্গিকে আরেক জঙ্গি নাস্তিক আখ্যা দিয়ে মেরে ফেলবে, এটা মোটামুটি মেরে তো ফেলবে। আমি তো সবাইকে মানে আগেই বলেছি যে যত ধরনের অপরাধী 24-এর আপনার এই ইয়েতে গেছে, একজনকেও কিন্তু বাঁচতে দিবে না। আমাদেরকে শুধু মিথ্যা দিয়ে দিয়ে এই 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 মিথ্যাবাদীগুলা বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের যে একটা একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল সেটাকে পিছিয়ে নেওয়ার জন্য। শুধু কি তাদের মানে তারা কেন এটা করে? এটা কিন্তু করে মৌলবাদীরা, কিন্তু তাদের মূল আকাঙ্ক্ষাটা আপনাদের বুঝতে হবে। মূল আকাঙ্ক্ষা হলো যে সে মরে যেতে চায়। সে এই প্রক্রিয়ার মধ্যে পুলিশ যদি তাকে মেরে ফেলে, শেখ হাসিনা সরকার যদি তাকে যুদ্ধাপরাধের দায়ে যদি ঝুলিয়ে দেয়, বা কোনোভাবে সে যদি 50, 60, 100 নিরীহ মানুষ মেরে ফেলে, সে যদি মরে যায়, সে ভাবে যে এইটাই তার চূড়ান্ত মুক্তি হয়ে গেল। আপনি দেখবেন জঙ্গি ফুয়াদ কত রকম হাত পা নাচাচ্ছে ঢাকা শহরে, শুধু তাকে কেউ যেন মেরে ফেলে না কেন, মেরে ফেললে সে যেন ওই সাথে সাথে বেহেশতে চলে যেতে পারে। আজকে আমার একটা ভিডিওতে এসে এক ভাই কমেন্ট করলো যে শুধু জঙ্গি ফুয়াদ যদি উন্মুক্ত থাকে, বাংলাদেশে 1 টাকা বিদেশি বিনিয়োগ হবে না। আমি এই মন্তব্যটা করেছেন, আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে দেখেন এমন প্রজ্ঞাবান মানুষ আছে কিন্তু, যিনি ইউটিউবের ছোট একটা কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান এবং সত্য কমেন্ট করেছে। এতে কোনো সন্দেহ নাই যে এই জঙ্গি ফুয়াদ যদি ঢাকা শহরে ছাড়া থাকে, বাংলাদেশে আর কিছু করা লাগবে না। বাংলাদেশে কোনোদিন 1 টাকার বিদেশি বিনিয়োগ আসবে না, যদি না সেটা কোনো তেলের গর্ত হয় বা গ্যাসের গর্ত হয়, যেখান থেকে সরাসরি এটা বিক্রি করে ওটা টাকা তুলে নিয়ে যেতে পারে। এছাড়া শিল্প কলকারখানা করা, কোনো আপনার সাস্টেইনেবল বা কোনো ধরনের টেকসই কোনো খাতে হ্যাঁ বিনিয়োগ বিদেশিরা করবে না। আপনারা দরিদ্র হতে থাকবেন। তবে আমরাও দরিদ্র হতে চাই না। বাংলাদেশ যতটুকু গর্তে পড়েছে, ইউনূস যতটা ধ্বংস করেছে, জঙ্গিরা যতটা ধ্বংস করেছে, আমরা সেখানে থেকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি চাই। সে যে সুশীলা কার্কি, উনি প্রজ্ঞাবান, উনি নেপালকে বিপদ থেকে রক্ষা করেছেন। ইউনূস আমাদেরকে ধ্বংস করেছে একই জায়গায়, কিন্তু আমাদের তো আরো প্রজ্ঞাবান শাসক রয়ে গেছে, যিনি প্রমাণ করেছেন বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে মর্যাদার জায়গায় এবং নানানভাবে আপনার সব জায়গায় একটা রোল মডেল প্রতিষ্ঠিত করতে পারেন। তিনি কিন্তু জননেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, এই জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এমন ভাবে সবকিছু টেকসই করব, বাংলাদেশ থেকে যেই সব মিথ্যা বলে বাংলাদেশের মূল ধারাকে তারা বারবার রাষ্ট্র ক্ষমতা থেকে সাময়িকভাবে সরিয়ে রাষ্ট্রটাকে ধ্বংস করে, সেটা যেন চিরতরে বন্ধ করা হয়। সেই জায়গায় আমাদের যেতে হবে। আমরা ধীরে ধীরে সব মিথ্যাগুলোর জবাব প্রতিটা মানুষের কাছে চাই। যারা আমার এই ভিডিওটা শুনছেন, ওই কালার কি, এই ভিডিওর কথা কি বলছে, আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার জিনিসটা কিন্তু ওই জায়গায় আমি যাব যে 54টা বছর, হ্যাঁ, একেবারে বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত আসার পর থেকে স্বাধীনতা বিরোধীরা যারা 71-এ আমাদের কাছে পরাজিত হয়ে গেছিল, সেই পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে এবং পাকিস্তানের সাথে যোগ সাজসে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য, এবং তাদের যে, এবং দেখেন দুটো জিনিস আমি আজকে সকালেও একবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা একদিক থেকে খুবই শক্তিশালী, কারণ এগুলা সব হলো মৌলবাদী জঙ্গি, অর্থাৎ এগুলা সব আত্মঘাতী, মরে যেতে চায়। আবার এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের, এটা আমাদের জন্য এটা শক্তিও তাদের পরাজয় করার জন্য, কারণ এরা তো পৃথিবীর ভালো চায় না, পৃথিবীতে মানুষ সুখে থাকুক, মানুষ শান্তিতে থাকুক।
এই ফিলোসফি ওরা ধারণ করে না।